ইসরায়েল টানা ১১ দিন ধরে ইরানে বোমা বর্ষণ চালালো, কিন্তু এরপর কি হলো? প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে বললেন ইসরায়েলের লক্ষ্য পূরণ হয়েছে, কিন্তু বাস্তবতা বলছে এ দাবি নিছকই প্রোপাগান্ডা। এ বিষয়ে সংবাদ পর্যালোচনায় আজকে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের সিনিয়র সাব এডিটর শাহরিন আরাফাত। তার কাছ থেকে বিস্তারিত জানবো। সঙ্গে আছি শাহাদাত তনিম। শাহরিন আরাফাত, সমকাল সংবাদ পর্যালোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আপনার কাছ থেকে একটু প্রথমে জানতে চাই যে হঠাৎ কেন যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ট্রাম্প? আমরা যদি একটু পেছনে যাই, তখন দেখব যে এই মার্কিন নির্বাচনের সময়ে ট্রাম্পের যে প্রচারণা ছিল, ওই প্রচারণায় একটা কথা খুব ফলো করে বলা হয়েছে যে আমি পুরো বিশ্বব্যাপী সব জায়গাতে যুদ্ধবিরতি আনবো, এই যে যুদ্ধের টাকাগুলো বাইরে চলে যাচ্ছে, যুদ্ধের মধ্যে আমেরিকান টাকাগুলো চলে যাচ্ছে, সেই অর্থ দিয়ে তারা আসলে আমেরিকান যে বেকারত্ব আছে সেই বেকারত্বের জায়গাগুলো তারা ঘোচাতে চাইবে। তো এইটাই হচ্ছে ট্রাম্পের প্রচারণার মূল জায়গা ছিল। এখন যদি আমরা দেখি যে ট্রাম্প কি করেছে এই যুদ্ধবিরতির প্রশ্নে, এর আগে আমরা ইউক্রেনের ক্ষেত্রে দেখেছি যে যেন তেন প্রকারে একটা কনক্লুশন সে টেনেছে যে না, যুদ্ধবিরতি করতেই হবে, একটা চাপ দিয়ে হোক, যেভাবে হোক একটা যুদ্ধবিরতি করিয়েছে। মিডল ইস্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ট্রাম্পের এই যুদ্ধবিরতির আগে ট্রাম্পকেই আবার বলতে হয়েছে যে ইরানে আমি রেজিম চেঞ্জ করব, ইরানে আমি বোমা ফেলতে হয়েছে, তার বাধ্য হয়েছে। এই বাধ্যটা কেন হলো সেটাও আমাদের বোঝা দরকার। এই বাধ্য হয়েছে মূলত ইসরায়েল লবির কারণে। কারণ মার্কিন রাজনীতির ক্ষেত্রে আমরা দেখি যে সেই অভ্যন্তরীণ রাজনীতিটা মূলত ডিপেন্ড করে হচ্ছে আইপেক, ফ্রেন্ডস অফ ইসরায়েল, তারা আসলে কাকে সাপোর্ট দিচ্ছে। তো ট্রাম্পের দরকার ওই সাপোর্টগুলো, এবং ওই সাপোর্টগুলোর জন্য ট্রাম্পকে আসলে ইচ্ছা অনিচ্ছা এখানে কোনো বিষয় না, তাকে বোমা ফেলতেই হতো। কিন্তু সে আবার বোমা ফেলার আগে জানিয়ে দিয়েছে আমি বোমা ফেলছি 3টা পারমাণবিক প্ল্যান্টে। আবার দেখা গেল যে এখানে সে যখন পাল্টা আঘাত যখন তার উপরে আসছে, তখন ইরানও জানিয়ে দিয়েছে যে আমি তোমার সবচেয়ে বড় যে সেনাঘাঁটি আছে সেখানে হামলা করছি। তো এইখানে একটা নেগোসিয়েশনের জায়গা আছে যে জানিয়ে হামলা করা, না জানিয়ে হামলা না করা। তার মানে হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণটা তুলনামূলক কমিয়ে আনা যায়। আর ট্রাম্প ওই জায়গা থেকেই এই যে যুদ্ধটা কনক্লুশন টানতে চেয়েছিল। কেন টানতে চেয়েছিল এই সময়ে? কারণ এই 11 দিনে যেই টাকা মূলত ইসরায়েল খরচ করেছে যুদ্ধের পিছনে, সেটা কিন্তু আমেরিকান ট্যাক্স পেয়ারদের টাকা। সো এই যুদ্ধটা আরো প্রলম্বিত করা ট্রাম্পের জন্য একটা চাপের মুখে ট্রাম্পকে ফেলতো। আবার ট্রাম্পকে যুদ্ধাস্ত্র পাঠাতে হতো, আবার ট্রাম্পকে টাকা পাঠাতে হতো ইসরায়েলের জন্য। তো ট্রাম্প সেটা চায়নি। আবার ট্রাম্প এটাও দেখতে চেয়েছে এই কয়েকদিন যদি ইরান না সার্ভাইভ করতে পারে, তাহলে ইরানে তারা রেজিম চেঞ্জও করে ফেলবে। সেটা যেহেতু হয়নি এই কয়েকদিনে, ট্রাম্প এখানে যুদ্ধবিরতি টানতে চেয়েছে। ট্রাম্প কিন্তু বলেছে 2 সপ্তাহ সময়, তার মানে 11 দিনের মধ্যেই ট্রাম্প ওইখানে বিরতি টেনেছে। জি, আরেকটি বিষয় একটু জানতে চাই যে এই যে টানা 11 দিন বোমা বর্ষণ করলো ইসরায়েল ইরানের ওপর, এরপর এমন কি হলো যে এই যুদ্ধবিরতিতে সায় দিল এই বেনিয়ামিন নেতানিয়াহু, এবং তিনি এক প্রতিবেদনে বললেন যে ইসরায়েলের লক্ষ্য পূরণ হয়েছে। আসলে কি লক্ষ্য পূরণ হয়েছে? ইরানের লক্ষ্য যদি আমরা দেখি, যে ইরানের লক্ষ্য আসলে মূলত ছিল 3টা। একটা ছিল যে শাসন ব্যবস্থার পরিবর্তন করা, মানে ইসলামিক রিপাবলিক অফ ইরান সেটাকে তাদের কথা অনুযায়ী, তাদের অনুযায়ী একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করা। আরেকটা লক্ষ্য ছিল যে পারমাণবিক যে আকাঙ্ক্ষা সেটাকে পুরো চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। আরেকটা লক্ষ্য ছিল যে সামরিক যেই তাদের যে সক্ষমতা সেটাকে পুরোপুরি একটা নিষ্ক্রিয় অবস্থায় নিয়ে আসা। তো আমরা যদি দেখি যে ইসরায়েল যখন বলছে যে এই লক্ষ্যগুলো তারা পূরণ করেছে, তাদের লক্ষ্য পূরণ হয়েছে, লক্ষ্যগুলো যদি এই 3টা লক্ষ্যের ক্ষেত্রে আমরা যদি দেখি যে 3টা লক্ষ্য আসলে পূরণ হয়েছে কিনা। পারমাণবিক স্থাপনার প্রশ্নে কিন্তু এখানে অলরেডি বলে দিয়েছে যে আমেরিকার যে
হোয়াইট হাউসের যে ইন্টেলিজেন্স রিপোর্ট সেখানেও কিন্তু বলেছে যে এখানে কিন্তু পুরোপুরি তার তেজস্ক্রিয়তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তার মানে হচ্ছে ওই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে জায়গা সেটা একেবারে বন্ধ হয়ে গেছে, সেটা আমরা বলতে পারি না। দ্বিতীয়, আমরা যদি দেখি যে রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থার পরিবর্তন, সেটা কিন্তু হয়নি, বরঞ্চ ইরান আগের চেয়ে আরো বেশি ঐক্যবদ্ধ হয়েছে। ইরানে যারা এই রেজিমের বিরুদ্ধে ছিল তারাও এইবার এই হামলার পরে, এই হামলার সময়কালে তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে এই পুরো শাসন কাঠামোর মধ্যে। আর তৃতীয় যেটা, যে সামরিক যে লক্ষ্যের জায়গা, যে এটাকে দুর্বল করে দেওয়া, সামরিক লক্ষ্যের জায়গাতে আমরা দেখি যে মূলত ইসরায়েল দুর্বল হয়েছে। ইসরায়েলের দুর্বলতাগুলো আমরা দেখেছি বেশি প্রকাশ পেয়েছে। ইসরায়েল কিন্তু 1/3 প্রায় দুইটা শহরের কথা বলা হচ্ছে, যে তেল আবিব এবং হাইফা, 1/3 যদি নাও হয়, একটা বড় অংশ হয়তো ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। তো সেই কারণে আসলে নেতানিয়াহু মুখে যাই বলুন না কেন, নেতানিয়াহু এখন অনেক কিছুই বলতে পারেন, কারণ উনি এর আগেও অনেক কিছু বলেছেন। নিজে টিকে থাকার জন্য গণহত্যা চালাচ্ছেন তিনি, কারণ আমরা জানি যে নেতানিয়াহুর বিরুদ্ধে এত এত অভিযোগ আছে, এত মামলা আছে, যে তিনি যদি যুদ্ধের একটা ছুতা দিয়ে এই একটা পুরো একটা জনগোষ্ঠীকে, ইসরায়েলি জনগোষ্ঠীকে যদি একটা ইলিউশনের মধ্যে না রাখতে পারে, তাহলে কিন্তু তাকে হয়তো যাবজ্জীবন কারাদণ্ড তার হতে পারে, এরকম অভিযোগ আছে। তাহলে তাদের দাবিটা কি নিছকই প্রোপাগান্ডা? এটা নেতানিয়াহুর প্রপাগান্ডা অনেক আগে থেকেই চলেছে, এখনো চলছে, এটা সেই প্রপাগান্ডার অংশ। এবং আমি আরেকটা জিনিস দেখি যে পুরো পশ্চিমা মিডিয়া কিন্তু, ইনক্লুডিং বিবিসির মতো একটা মিডিয়াও, এই ইসরায়েলি যে প্রপাগান্ডা, সেই প্রপাগান্ডা মেশিনের অংশ হয়েছে এবার আমরা দেখতে পেয়েছি। এই যে পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করলো ইসরায়েল, সেগুলো কি আসলে ধ্বংস হয়েছে? কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করেন? আমি যেটা বলছিলাম এর আগে, যে এরই মধ্যে কিন্তু ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো এবং হচ্ছে ওইদিকে জার্মান চ্যান্সেলরও কিন্তু বলেছে যে এই যেহেতু তেজস্ক্রিয়তা ওখান থেকে ছড়ায়নি, তার মানে হচ্ছে পুরোপুরি ওই স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে সেটা কিন্তু বলা যাচ্ছে না। মানে স্থাপনার হয়তো কাঠামোগত কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ এটা তো পুরোটাই আন্ডারগ্রাউন্ড থাকে। এই বোমাগুলো 200-300 মিটার নিচে গিয়েও ফাটে, এই যে বোমা এখানে নিক্ষেপ করা হয়েছে B2 বিমান থেকে, মানে যুক্তরাষ্ট্র যে বিমান থেকে নিক্ষেপ করেছে। কিন্তু এই স্থাপনাগুলো হয়তো আরো অনেক ডিপার, মানে আরো অনেক নিচে স্থাপন করা হয়েছে এই পারমাণবিক চুল্লিগুলো, সেই কারণে ওইটা হয়তো ওইভাবে এফেক্টেড নাও হয়ে থাকতে পারে। তো এটা কিন্তু আমরা বলতে পারি না যে ধ্বংস হয়ে গেছে। নিশ্চয় সামনে আমরা আরো সেটি গণমাধ্যমে আসবে। আরেকটা বিষয় জানছি যে এই যে টানা 11 দিন বোমা বর্ষণ চললো, পাল্টা হামলা চললো দুটি দেশে, বর্তমানে কি পরিস্থিতি সেখানে? আমরা যদি ইরানে দেখি, ইরানে 610 জন নিহত হয়েছে, ইসরায়েলে 28 জন, আমাদের অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী আমরা বলতে পারছি। আহতের সংখ্যা হয়তো ইসরায়েলে 8 শতাধিক এবং ইরানে হয়তো 4800 শতাধিক, 800-র বেশি। তো ক্ষয়ক্ষতি কিন্তু হয়েছে, এবং কাঠামোগত ক্ষয়ক্ষতি ইসরায়েলে অনেকটা হয়েছে, যেটা ইসরায়েলের মানুষ এর আগে কখনো চিন্তা করেনি। তো দুই দেশের মধ্যেই তো মানুষ যখন মারা যায় সেটা সবসময় কষ্টের। এখনো হয়তো বা অনেকটা আতঙ্কের মধ্যে দিন কাটছে। হ্যাঁ, এখনো কিন্তু এই যে যুদ্ধবিরতি, এই যুদ্ধবিরতি কতক্ষণ টিকে থাকবে না টিকে থাকবে, এটা নিয়ে এখনো কিন্তু তাদের মধ্যে অনেক ধরনের আতঙ্ক বিরাজ করাটাই স্বাভাবিক। কারণ জি, ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধটা হলো এই 11 দিনের, সেখানে আসলে কে জিতলো? আমরা যদি আগের যুদ্ধ কাঠামোটা আমরা দেখি, যে একটা দেশ কেউ দখল করে নিল, ওই দেশটা হয়তো আমার হয়ে গেল। কিন্তু এখনকার সেই যুদ্ধের নির্দিষ্ট কিছু লক্ষ্য থাকে, যেমন ইসরায়েল বলছে তার লক্ষ্য পূর্ণ হয়েছে। সেই লক্ষ্যগুলো কি আমি বলেছি অলরেডি। তো ওই লক্ষ্যগুলো আসলে পূর্ণ হয়েছে কিনা এটা দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে একটা দেশ জিতেছে নাকি সে অ্যাচিভ করতে পারেনি। অ্যাচিভ যদি না করতে পারে তাহলে কিন্তু তার এক ধরনের পরাজয়। আর
যদি আপনি অ্যাচিভ করতে পারেন সেটাকে আমরা জয় জয় ধরতে পারি। ইসরায়েলের ক্ষেত্রে আমরা দেখি যে নেতানিয়াহু যে লক্ষ্যগুলোর কথা বলেছেন ওই লক্ষ্যগুলো তিনি আসলে অ্যাচিভ করতে পারেননি। তার মানে হচ্ছে, এবং তিনি কিন্তু অ্যাগ্রেসর, মানে তিনি কিন্তু আক্রমণ করেছেন, আক্রমণকারী ইসরায়েল, ইরান না। তো আক্রমণকারীর একটা লক্ষ্য ছিল, যে লক্ষ্যটা সে পূরণ করতে পারেনি বলে আমরা বুঝতে পারছি। তাহলে যে আক্রান্ত, মূলত মোরাল জয়টা কিন্তু তার হয়েছে, এবং সে কিন্তু একটা পুরো জনগোষ্ঠীকে, একটা রাজনৈতিক জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করতে পেরেছে। অসংখ্য ধন্যবাদ। আমরাও চাই না কোনো দেশে এই ধরনের যুদ্ধে আবারও জড়াক, আবারও শান্তি বয়ে আনুক দুটি দেশের মধ্যেই। আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের সংবাদ পর্যালোচনার বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গে থাকুন এবং দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো সবার আগে জানতে www.সমকাল.com চোখ রাখুন।